আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা পড়ব মনোবিজ্ঞান প্রথম পত্র। আমাদের পরীক্ষায় যেহেতু 7 দিনে একটা ছুটি রয়েছে, 7 দিনের ছুটিটাকে আমরা সম্পূর্ণ কাজে লাগাবো। 2 দিন করে চ্যাপ্টার শেষ করে ফেলবো আমরা। 2 দিন মনোবিজ্ঞান, 2 দিন সমাজবিজ্ঞান, 2 দিন পৌরনীতি। এইভাবে শেষ করা একটি প্ল্যান করছি। সকলে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার করবা ইনশাল্লাহ। চলো শুরু করা যাক। আজকে আমরা শুরু করব মনোবিজ্ঞান প্রথম পত্র। আমি বিগত কিছুদিন অ্যানালাইসিস করছি, করার পর দেখলাম বোর্ড প্রশ্নগুলো কোথা থেকে কি প্রশ্ন এসেছে, কোন টপিক নিয়ে বেশিরভাগ প্রশ্ন এসেছে, তা অ্যানালাইসিস করে কিছু টপিক আমি নির্ধারণ করছি। ওইভাবেই আমার প্ল্যান মোতাবেক পড়াশোনা করো ইনশাল্লাহ, প্লাস নিশ্চিত। শুরু করি। প্রথম অধ্যায় মনোবিজ্ঞানের পরিচিতি। এখানে আমরা নির্ধারণ করছি মনোবিজ্ঞানের সংজ্ঞা, মনোবিজ্ঞানের পরিধি ও বিষয়বস্তু, এই দুইটি টপিক। ও নিচে রয়েছে সমাজবিজ্ঞান, সমাজ মনোবিজ্ঞান ও শিশু ও বিকাশ মনোবিজ্ঞান, অস্বাভাবিক ও মনোবিজ্ঞান। এই কয়টি আমরা নির্ধারণ করছি। চলো শুরু করি। মনোবিজ্ঞানের সংজ্ঞা। বিজ্ঞানের অনেক শাখার মতো মনোবিজ্ঞানের জন্ম হয়েছিল দার্শনিক একটি শাখা হিসেবে। কমপক্ষে দশক শতকে বলয় থেকে বেরিয়ে মনোবিজ্ঞান আজ বিজ্ঞানের স্বতন্ত্র শাখা হিসেবে পরিচিত। মনোবিজ্ঞান এই অগ্রগতি যেমন এক বিষয়বস্তু পরিবর্তন ও বিস্তৃত ঘটেছে, তেমনি এই ঘটনার পদ্ধতি সর্বত্রভাবে বৈজ্ঞানিক রূপ লাভ করেছে। ফলশ্রুতিতে শুরুতে মনোবিজ্ঞান একটি আত্মা ও মন সম্পর্কিত ঘটনায় সংরচিত হয়েছে। বর্তমানে শাস্ত্রটি মানুষ ও প্রাণী আচরণ ও মানসিক প্রক্রিয়া বিজ্ঞানসম্মত আলোচনা করে। মানে এই শাখাটি মনোবিজ্ঞান শুধু মানুষ ও প্রাণী আচরণ ও মানসিক প্রক্রিয়া বিজ্ঞানসম্মত পর্যালোচনা করে। মনোবিজ্ঞানে ইংরেজি প্রতিশব্দ হল সাইকোলজি। সাইকোলজি শব্দটি গ্রিক শব্দ সাইকো ও লগস থেকে উদ্ভূত। গ্রিক ভাষা সাইকো শব্দের অর্থ সোল মানে মন ও লগস শব্দের অর্থ স্টাডি বা অধ্যয়ন। 1694 খ্রিস্টাব্দে ডাচ চিকিৎসক ও প্রগতবিজ্ঞানী স্টিভেন ব্লনকার্ট তার সাইকোলজি ডিকশনারি গ্রন্থে সর্বপ্রথম ইংরেজি সাইকোলজি শব্দটি ব্যবহার করেছেন। প্রাচীন গ্রিক বিষয়টি সাইকোলজি উদ্দেশ্য ছিল মানুষের মন সম্পর্কে সুনির্দিষ্ট জ্ঞান অর্জন করা। মনোবিজ্ঞানের যাত্রা শুরু হয়েছিল মন সম্পর্কে জ্ঞান অর্জনের মাধ্যম দিয়ে। কিন্তু দিন দিন মনোবিজ্ঞানের যত বেশি বৈজ্ঞানিক রূপ লাভ করেছে, তা সংজ্ঞাগত পরিবর্তন হয়েছে। সেভাবে বর্তমানে মনোবিজ্ঞানে তার প্রাচীন মনোবিজ্ঞানের মন, চেতনা ইত্যাদি আলোচনা পর মনোবিজ্ঞানের ক্রিয়া ও আচরণের মধ্যে গণ্ডিবদ্ধ হয়েছে। মনোবিজ্ঞানের একটি সর্বজনীন সংজ্ঞা প্রদান করার জন্য মনোবিজ্ঞানীরা থেকে বিভিন্ন সংজ্ঞাটি সঞ্চালন করেছে। মনোবিজ্ঞান সম্পর্কে সর্বপ্রথম সংজ্ঞা প্রদান করেছেন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। তিনি তার বিখ্যাত প্রতিষ্ঠাত লাইসিয়ামে জ্ঞানচর্চার সময় মনোবিজ্ঞান নিয়ে ব্যাপক গবেষণা করেন। এই প্রসঙ্গে লেখা তার বিখ্যাত গ্রন্থ ডি অ্যানিমালতে মনোবিজ্ঞান সংজ্ঞা
মনোবিজ্ঞান হচ্ছে মানসিক প্রক্রিয়ার বিজ্ঞান। সাইকোলজি ইজ দ্য সাবজেক্ট অফ মেন্টাল প্রসেস। অ্যারিস্টটলের পর দীর্ঘ সময় মনোবিজ্ঞান গবেষণা তেমন কোনো অগ্রগতি হয়নি। পরবর্তী সময়ে অষ্টম ও নবম শতাব্দীর দিকে ইউরোপ রেনেসাঁর প্রভাবে মনোবিজ্ঞান নিয়ে আবার ব্যাপক গবেষণা শুরু হয়। এই সময় বিজ্ঞানের অন্য শাখাগুলো ব্যাপক উন্নতি হয়, যার প্রভাব মনোবিজ্ঞানে পড়ে। ফলে মনোবিজ্ঞানের সংজ্ঞাও পরিবর্তন ঘটে। আমেরিকান দার্শনিক ও মনোবিজ্ঞানী উইলিয়াম জেমস বলেন, মনোবিজ্ঞান মানুষের কার্যাবলী ও মানসিক ক্রিয়ার বিজ্ঞান। সাইকোলজি ইজ এ সায়েন্স অফ হিউম্যান অ্যাকশন অ্যান্ড মেন্টাল ফাংশন। জার্মান মনোবিজ্ঞানী উইলিয়াম ওন্ট এর মতে মনোবিজ্ঞান মানুষের চেতনার বিজ্ঞান। সাইকোলজি ইজ এ সায়েন্স অফ কনশিয়াস। প্রখ্যাত আমেরিকান মনোবিজ্ঞানী জেবি ওয়াটসন তিনি ছিলেন। এখানে তার চিত্র দেওয়া রয়েছে। তিনি ছিলেন আচারবাদী প্রকৃতির একজন বিজ্ঞানী। তার মতে মনোবিজ্ঞান মানুষ ও প্রাণী আচরণ সংক্রান্ত একটি প্রাকৃতিক বিজ্ঞান। সাইকোলজি ইজ এ ন্যাচারাল সায়েন্স অফ বিহেভিয়ার অফ দ্য হিউম্যান অ্যান্ড অ্যানিম্যাল। তিনি মনোবিজ্ঞানের গবেষণা আচরণকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। আমেরিকান পরীক্ষণ মনোবিদ আর.এস. উডওয়ার্ড মনোবিজ্ঞানের উপর যেসব পরীক্ষামূলক গবেষণা চালিয়েছেন তাতে পরিবেশকে সম্পূর্ণগত করে। ফলে তার দেওয়া সংজ্ঞাটি ছিল এরূপ: মনোবিজ্ঞান হল পরিপার্শ্বতার সাথে সম্পর্কযুক্ত ব্যক্তির ক্রিয়াকলাপ সম্পর্কিত বিজ্ঞান। সাইকোলজি ইজ এ সায়েন্স অফ হিউম্যান অ্যাকশন অফ রিলেশন ইজ ইট এনভায়রনমেন্ট। মর্গান কিং ওয়াজিদ ও স্পোকলার বলেন, মনোবিজ্ঞান হল মানুষ ও প্রাণীর আচরণ সম্বন্ধিত বিজ্ঞান এবং তিনি মানুষের সমস্যা ও বিজ্ঞানের প্রক্রিয়াকে অন্তর্ভুক্ত করে। সাইকোলজি ইজ এ সায়েন্স অফ হিউম্যান অ্যান্ড অ্যানিমাল বিহেভিয়ার। ইট ইনক্লুডেড দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য সায়েন্স টু হিউম্যান প্রবলেমস। আমেরিকান মনোবিজ্ঞানী বাস্কিস্ট ও জারভিং এর মতে মনোবিজ্ঞান হল জীবের আচরণ প্রাণীর প্রক্রিয়া বিজ্ঞানসম্মত অনুধান। জন এ ভোগেন এর মতে মনোবিজ্ঞান হল আচরণ ও অভিজ্ঞতার বিজ্ঞানসম্মত অনুধান্য এবং মানুষের সমস্যা সেই জ্ঞানের প্রয়োগ। সাইকোলজি ইজ এ scientific study of behavior and experience and the application of that knowledge to human problems. আমেরিকান মনোবিজ্ঞানী হেনরি এন রোডিজার বলেন, বর্তমানে মনোবিজ্ঞানের সংজ্ঞায়িত করতে এটিকে মন ও আচরণের বিজ্ঞান হিসেবে গণ্য করা হয়। তবে এক্ষেত্রে মনকে ব্যাখ্যা করতে মনোবিজ্ঞানগণ আচরণ, উদ্বেগকারী প্রতিক্রিয়া ও মানসিক ক্রিয়া পর্যবেক্ষণ করে থাকেন। সাইকোলজি ইজ এ ডিফাইন্ড নাও অ্যাজ দ্য স্টাডি টু মাইন্ড অ্যান্ড বিহেভিয়ার্স, বাট ইভেন ইজ স্টাডিং দ্য মাইন্ড, psychologists observe behaviors and the mental process that product the behaviors. আধুনিক মনোবিজ্ঞানীদের মতে ক্লাইড ও তার সহযোগীদের মতে মনোবিজ্ঞানকে আচার ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞানসম্মত অনুধান হিসেবে সংজ্ঞায়িত করা যায়। সাইকোলজি ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য সায়েন্টিফিক স্টাডি অ্যান্ড বিহেভিয়ার অ্যান্ড মেন্টাল প্রসেস
উপরের আলোচনা পক্ষান্তে মনোবিজ্ঞান সংজ্ঞা পদে আমরা বলতে পারি, মনোবিজ্ঞান হলো মানুষ ও প্রাণী আচরণ ও মানসিক প্রক্রিয়া বিজ্ঞানসম্মত অনুধান। সংজ্ঞাটি বিশ্লেষণ করতে 4টি ধারায় স্পষ্ট করা যায়। 1. আচরণ, মানসিক প্রক্রিয়া, মানুষ ও প্রাণী এবং বিজ্ঞানসম্মত অনুধান। মনোবিজ্ঞানে আচরণ বলতে মানুষ ও প্রাণীর পর্যবেক্ষণ ও পরিমাপযোগ্য যে কোনো কার্যকলাপকে বোঝায়। তার মানসিক প্রক্রিয়া হলো জীবের অভ্যন্তরীণ প্রক্রিয়াসমূহ, যেমন চিন্তা, স্মৃতি, শিক্ষণ প্রভৃতি। এসব মানসিক প্রক্রিয়া বাহ্যিক আচরণসমূহ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত করে। মনোবিজ্ঞানীরা মূলত মানুষের আচরণ, মানসিক প্রক্রিয়া সম্পর্কে জানতে আগ্রহী, তাই বিভিন্ন ধরনের পরীক্ষণ পরিচালনা করেন। কিন্তু যেসব ক্ষেত্রে মানুষের উপর প্রশিক্ষণ পরিচালনা করা ঝুঁকিপূর্ণ, সেসব ক্ষেত্রে ন্যূনতম প্রাণীদের উপর প্রশিক্ষণ পরিচালনা করেন। আর এর জন্য মানুষ ও প্রাণী মনোবিজ্ঞানে পরীক্ষণপত্র হিসেবে ব্যবহৃত হয়। সর্বোপরি মনোবিজ্ঞানীরা আচরণ ও মানসিক প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান আবিষ্কারে বিজ্ঞানসম্মত অনুধান করেন, যাতে নিয়ন্ত্রিত পরিবেশ আচরণ ও মানসিক প্রক্রিয়া সম্পর্কে যথার্থ বাস্তব নীতি, পুনরাবৃত্তি ও সাধারণকৃত জ্ঞান লাভ করা যায় এবং উক্ত জ্ঞানকে মানব কল্যাণ প্রয়োগ করা সম্ভব হয়। এই ছিল মনোবিজ্ঞানের সংজ্ঞা। ধারণাটি কিছুই না, কিন্তু এগুলো টপিক তোমরা যদি সুন্দর করে পড়ো তাহলে অবশ্যই পরীক্ষায় কাছে আসবে। এর মধ্যে বিশেষ হলো মনোবিজ্ঞানের সংজ্ঞা আমরা সাধারণত কনফিউজ থাকি যে কোনটা আসলে মনোবিজ্ঞান সংজ্ঞা। আমরা বলতে পারি মনোবিজ্ঞান হলো মানুষ ও প্রাণী আচরণ ও মানসিক প্রক্রিয়া বিজ্ঞানসম্মত অধ্যয়ন। এটি 4 ভাগে বিভক্ত: আচরণ, মানসিক প্রক্রিয়া, মানুষ ও প্রাণী ও বিজ্ঞানসম্মত অনুধান। এখন আমরা পড়ব দ্বিতীয় টপিক, মনোবিজ্ঞানের পরিধি ও বিষয়বস্তু। 5 নম্বর পৃষ্ঠায় চলে যাব। মনোবিজ্ঞানের পরিধি ও বিষয়বস্তু। মনোবিজ্ঞান হলো আচরণ ও মানসিক প্রক্রিয়ার একটি বিশেষণধর্মী বিজ্ঞান। মনোবিজ্ঞানে মানব জীবনে জন্মপূর্ব অবস্থা থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেক কার্যকলাপ মনোবিজ্ঞানে পরিধিভুক্ত। এসব কার্যকলাপকে 3টি শ্রেণীতে ভাগ করে আলোচনা করা যেতে পারে। অর্থাৎ মনোবিজ্ঞানের পরিধিভুক্ত 3টি বিষয় হচ্ছে আচরণ, মানসিক প্রক্রিয়া, জৈব সামাজিক প্রক্রিয়া। আচরণ। সাধারণভাবে মানুষ ও প্রাণী সব ধরনের কার্যকলাপ আচরণ করা যায়, কিন্তু মনোবিজ্ঞানে আচরণ বলতে প্রাণী ও এসব প্রক্রিয়াকলাপেই বোঝানো হয়। সেগুলো প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পর্যবেক্ষণ ও পরিমাপ করা যায়। আচরণ এমনকি সৃষ্টি হয় না, এর পেছনে কোনো না কোনো কারণ থাকে, আর এই কারণের মনোবিজ্ঞানীরা উদ্দীপক হিসেবে চিহ্নিত করেন। শুধু উদ্দীপকের উপস্থিতি আচরণ সৃষ্টির জন্য যথেষ্ট নয়। এক্ষেত্রে প্রাণীর স্নায়ুতন্ত্র কার্যকর থাকতে হয়। অর্থাৎ উদ্দীপকের শ্রেণীতে স্নায়ুতন্ত্রের উদ্দীপকের ফলে প্রাণীদেহ সৃষ্টি, পর্যবেক্ষণ ও পরিমাপযোগ্য প্রক্রিয়াই হলো আচরণ। এজন্য বলা যায় মানুষ ও প্রাণীর কোনো ক্রিয়াকলাপকে মনোবিজ্ঞানের পরিভাষার তখনই আচরণ হিসেবে নিশ্চিত করা যাবে যখন উক্ত ক্রিয়াকলাপ হলো 1. উদ্দীপকে সাপেক্ষ স্নায়ুতন্ত্রের উদ্দীপনার ফলে সৃষ্টি হয় এবং 2 হলো প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পর্যবেক্ষণ ও পরিমাপযোগ্য হয়। দ্বিতীয় কারণটি হলো মানসিক প্রক্রিয়া। মানুষ ও প্রাণী যে অভ্যন্তরীণ প্রক্রিয়াসমূহ ব্যাপক আচরণ
সৃষ্টির জন্য দায়ী। এর বাহিরে থেকে সরাসরি পর্যবেক্ষণ ও পরিমাপ করা যায় না এমন সব কার্যকলাপ প্রক্রিয়াকে মনোবিজ্ঞানের মানসিক ক্রিয়া হিসেবে চিহ্নিত করে। অর্থাৎ উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যবর্তী বিভিন্ন ধরনের অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স ও সচেতনতা কার্যকলাপ ভিত্তিক প্রক্রিয়া সামগ্রিক রূপই মানসিক প্রক্রিয়া বলা হয়। মনোবিজ্ঞানীরা বিভিন্ন মানসিক প্রক্রিয়ার সংজ্ঞা নির্ধারণ, শ্রেণীবিজ্ঞান বিভাগ ও পরিমাপ করার জন্য বিভিন্ন পরীক্ষণ পরিচালনা করেন। এসব মানসিক প্রক্রিয়া অন্যতম হল সংবেদন, প্রত্যক্ষণ, শিখন, বৃদ্ধি, স্মৃতিবিচ্যুতি, চিন্তা, আবেগ প্রভৃতি। এই বিষয়গুলো উদ্দীপক দ্বারা কিভাবে সৃষ্টি হয় এবং পরবর্তী সময়ে কোন কোন আচরণের মধ্যে এর বহিঃপ্রকাশ ঘটে তা মনোবিজ্ঞানীরা বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করে থাকেন। 3 নম্বর টপিক হলো জৈব সামাজিক প্রক্রিয়া। জীবের আচরণ মানসিক প্রক্রিয়া যেমন জৈব ঘটনাবলী দ্বারা প্রভাবিত হয়, তেমনি পরিপার্শ্বের পরিবেশ দ্বারাও প্রভাবিত হয়। যেহেতু মনোবিজ্ঞানীরা মূলত মানুষের আচরণ ও মানসিক প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান অভিধাবন করেন, সেহেতু এসব ক্ষেত্রে তারা মানুষের জৈবিক ঘটনাবলীর সাথে সাথে সামাজিক ঘটনাবলী বিবেচনা নেন। মানুষের আচরণের ধারণ ও প্রকাশভঙ্গি জৈবিক প্রক্রিয়াসমূহের সাথে সাথে মানসিক প্রক্রিয়াসমূহ দ্বারা প্রভাবিত হয়। মানুষের দৈহিক ও সামাজিক ক্ষমতা নির্ভর করে এবং জৈবিক প্রক্রিয়াসমূহ যেমন স্নায়ুতন্ত্রের কার্যাবলী ও বিভিন্ন অঙ্গ ও তঙ্গের কার্যকারিতার উপর এসব একই সাথে এভাবে প্রাপ্ত দৈহিক ও মানসিক ক্ষমতা পূর্ণরূপে বিকশিত হয়ে বিভিন্ন রূপে প্রকাশিত হতে সামাজিক প্রক্রিয়াসমূহ উপর নির্ভরশীল। মানুষের আচরণ মানসিক প্রক্রিয়াসমূহের উপর প্রভাব বিস্তার। জৈবিক প্রক্রিয়াসমূহ হচ্ছে শারীরিক গঠন, বংশগত মস্তিষ্ক, আত্মক্ষয়গ্রন্থি, ইন্দ্রিয়নের কার্যকারিতা প্রভৃতি। প্রক্ষরণে সামাজিক প্রক্রিয়া যেমন সামাজিক রীতিনীতি, প্রথা, পূর্ব সংস্কৃতি, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান প্রভৃতি মানুষের আচরণ মানসিক প্রক্রিয়াকে প্রভাবিত করে। তাই মনোবিজ্ঞানের মানুষের আচরণ মানসিক প্রক্রিয়া বিজ্ঞানসম্মত অধ্যয়নে জৈব সামাজিক প্রক্রিয়াসমূহের সাথে গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। মনোবিজ্ঞানের পরিধিকে সুনির্দিষ্টভাবে বিশ্লেষণ করলে এর বিষয়বস্তুসমূহ স্পষ্ট হয়ে ওঠে। মনোবিজ্ঞানের বিষয়বস্তু এর পরিধির অন্তর্ভুক্ত বিষয়। এসব বিষয়বস্তুর মধ্যে সুনির্দিষ্ট আচার, মানসিক প্রক্রিয়া ও জৈব সামাজিক প্রক্রিয়া বিদ্যমান। নিচে মনোবিজ্ঞানের বিষয়বস্তু সময়ে সংক্ষেপে তুলে ধরা হলো। প্রথম হলো শিক্ষণ। শিক্ষণের মাধ্যমে জীব ও পরিবেশের সাথে কার্যকারিতা সমক্ষিত ধারণা হয়ে থাকে, অপর প্রভাব বিস্তার করে এবং উপকৃত হয়। তাই মনোবিজ্ঞানের শিক্ষণের শ্রেণীবিভাগ ও শিক্ষণ সম্পর্কিত বিভিন্ন মতামত শিক্ষণ ত্বরান্বিত করার প্রয়োজনীয় সত্যসমূহ নিয়ে অধ্যয়ন করা হয়। ব্যক্তিত্ব। ব্যক্তির যাবতীয় আচরণ সামগ্রী রূপই হল ব্যক্তিত্ব। মনোবিজ্ঞানের ব্যক্তিত্বের স্বরূপ কঠোর উপাদান ও শ্রেণীবিভাগ বিকাশ পরিমাপ পদ্ধতির সাথে আলোচনা করা। বুদ্ধি মানসিক প্রক্রিয়া অন্তর্গত বিষয় হল আচরণ দ্বারাই এর প্রকাশ ঘটে। তাই মনোবিজ্ঞানের বুদ্ধির স্বরূপ, উপাদান, পরিমাপ, পরিধি, বিকাশ প্রভৃতি নিয়ে অধ্যয়ন করা হয়। স্মৃতি ও বিচ্যুতি। মানুষ তার পরিবেশের সাথে সম্পর্কিত স্মৃতি দ্বারা পরিবার, সমাজ, পরিবেশ শনাক্ত করে। তাই স্মৃতির কারণে সে সুনির্দিষ্ট আচরণ শিখতে পারে, তা যথাযথ পর্যবেক্ষণ করতে পারে। তাই
মনোবিজ্ঞানে স্মৃতি প্রকারভেদ, স্মৃতি উন্নত করা কৌশলসমূহ বিস্তারীকরণে প্রভৃতি অনুধান করা হয়। অন্তঃক্ষয়ী গ্রন্থ। অন্তঃক্ষয়ী গ্রন্থ কীভাবে মানুষের দৈহিক ও মানসিক বিকাশে ভূমিকা রাখে তা মনোবিজ্ঞানের অন্যতম আলোচ্য বিষয়। স্নায়ুতন্ত্র। পঞ্চ ইন্দ্রিয়তে যেমন চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক প্রভৃতি প্রান্তীয় স্নায়ুতন্ত্রের মাধ্যমে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মস্তিষ্ক ও স্নায়ুরন্ধ্রের সাথে উদ্দীপনা আদান প্রদানের মাধ্যমে যথাযথ আচরণ ও মানসিক প্রক্রিয়া সৃষ্টিতে ভূমিকা রাখে। আর আচরণ ও মানসিক প্রক্রিয়ার উপর স্নায়ুতন্ত্রের প্রভাব নিয়ে মনোবিজ্ঞানে অনুধান করা হয়। সংবেদী ও প্রত্যক্ষ। সংবেদী ও প্রত্যক্ষ দ্বারা মানুষের পরিবেশে সম্পর্কে ধারণ লাভ করা হয়। তাই মনোবিজ্ঞানে প্রত্যক্ষ দ্বারা নীতি ভ্রাপ্তি ও সত্যসমূহ প্রভৃতি নিয়ে আলোচনা করা হয়। অন্তঃক্ষয়ের অস্বাভাবিকতা। মনোবিজ্ঞানে মানুষের স্বাভাবিক আচরণের পাশাপাশি অস্বাভাবিক আচরণ শনাক্তকরণ কারণ চিকিৎসা নিয়ে অনুধাবন করা হয়। এছাড়াও বিভিন্ন ধরনের মানসিক রোগ যেমন উন্নয়তা, ব্যক্তিত্বগ্রন্থতা, বিষাদ রোগী, অবসানগ্রস্ত, অলিক প্রত্যক্ষয় ইত্যাদি মনোবিজ্ঞানের আলোচ্য বিষয়। সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশের সাথে ব্যক্তির ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে এর আচরণের বৈশিষ্ট্য প্রকাশ পায়। তাই ব্যক্তির সামাজিকরণে তার মনোভাব, প্রচলন, জনমত, গুজব, পূর্ব সংস্কার ইত্যাদি সামাজিক দিকও মনোবিজ্ঞানে আলোচনা করা হয়। শিল্পক্ষেত্রে আলোচনা। আচরণ। শিল্পক্ষেত্রে আচরণ। শিল্প কারখানা উপযুক্ত কর্মী নিয়োগ, তাদের প্রশিক্ষণ, সন্তুষ্টি অসন্তুষ্টি কারণ প্রভৃতি মনোবিজ্ঞানে আলোচনা বিষয়। শিক্ষাক্ষেত্রে আচরণ। ছাত্র শিক্ষক সম্পর্কে শিক্ষাদানের পরিবেশ পদ্ধতি, ছাত্রছাত্রীদের বয়স উপযোগী শিক্ষাক্রমে নির্ধারণ, ছাত্র অসন্তুষ্টির কারণ নির্মম ও প্রতিকার সমূহ মনোবিজ্ঞানে আলোচনা হয়। শিক্ষা আচরণ। শিশু আচরণ। শিশুর শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশে মা বাবার ভূমিকা, শিশুর ব্যক্তিত্ব গঠন প্রভৃতি সম্পর্কে মনোবিজ্ঞানে অনুধান করা হয়। উপদেশনা ও নির্দেশনা। অস্বাভাবিক আচরণ ও মানসিক প্রক্রিয়া, বৃত্তি নির্বাচন, শিল্প সংকট নিরসয়, বিভিন্ন ধরনের অস্বস্তি প্রভৃতি ক্ষেত্রে মনোবিজ্ঞানীরা যথাযথ উপদেশনা ও নির্দেশনা প্রদান করে ব্যক্তির সুন্দর জীবনযাপন ব্যবস্থা করে। প্রাণীর আচরণ। মানুষের আচরণ ও মানসিক প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান আবিষ্কারের জন্য মনোবিজ্ঞানীরা প্রাণীর আচরণ বিশ্লেষণ করেন। এক্ষেত্রে তারা বিতর্কতবাদী দৃষ্টিভঙ্গি পোষণ করে থাকেন। উক্ত আলোচনা থেকে বলা যায় ব্যক্তি মানুষের জীবনে, এটি ইম্পর্টেন্ট, ব্যক্তি মানুষের জীবনে প্রত্যেক স্তরের আচরণ ও মানসিক প্রক্রিয়ার সমগ্র রূপই মনোবিজ্ঞানের বিষয়বস্তুর অন্তর্ভুক্ত। মানে ব্যক্তি আচরণ, মানসিক প্রক্রিয়া সকল কিছু মিলে মনোবিজ্ঞান। মনোবিজ্ঞানীরা তাই আচরণ ও আচরণকে প্রভাবিত করে এরকম সামাজিক রীতিনীতি, প্রথা, পূর্ব সংস্কৃতি প্রভৃতি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে থাকেন। দ্বিতীয় লেসনটাও শেষ, মনোবিজ্ঞানের পরিচিতি এটাও শেষ। এখন আমরা দেখব 3 নম্বর লেসন, যেটা আমাদের তালিকায় নিযুক্ত রয়েছে। 3 নম্বর লেসনটি হলো আমাদের সামাজিক মনোবিজ্ঞান। চলুন শুরু করা যাক।
সামাজিক মনোবিজ্ঞান, সোশ্যাল সাইকোলজি। মানুষ সামাজিক জীব। যে সমাজে সে লালিত পালিত হয় সেই সমাজে রীতিনীতি, আইন কানুন, আচার অনুষ্ঠান, এক কথায় যে সামাজিক সংস্কৃতির প্রভাবে তার ব্যক্তিত্ব বিশেষভাবে প্রভাবিত হয়। সমাজ যেমন ব্যক্তিকে প্রভাবিত করে, ব্যক্তিও তেমন সমাজকে প্রভাবিত করে। অর্থাৎ ব্যক্তি ও সমাজ একে অন্যের সাথে আন্তরিকভাবে জড়িত। ব্যক্তির মনোভাব কিভাবে গড়ে ওঠে, ব্যক্তির উপর সামাজিক পরিবেশের প্রভাব কতখানি, জনমতের চাপে ব্যক্তির বিচার বৃদ্ধি কিভাবে নিয়ন্ত্রিত হয়, সমাজের আদর্শ ও মূল্যবোধ কিভাবে সৃষ্টি হয়, পরিবর্তন হয় ইত্যাদি সমাজে মনোবিজ্ঞানের আলোচনা করেন। দল ও দলের কার্যাবলী সংক্রান্ত গবেষণা ফলাফল, দলের সম্পত্তি ও স্বল্পীয় উৎপাদন বৃদ্ধিতে ফলসমূহ প্রয়োগ করা হয়। এছাড়াও সামাজিক ব্যক্তি প্রত্যক্ষ যোগাযোগ ও ভাষা ইত্যাদি সামাজিক ঘটনাবলী বিজ্ঞানসম্মত ব্যাখ্যা ও বিশ্লেষণা সমাজ মনোবিজ্ঞানের আলোচ্য বিষয়। সমাজ কিভাবে ব্যক্তি আচরণে প্রভাবিত করে তা হলো সমাজ মনোবিজ্ঞানের আলোচ্য বিষয়। অর্থাৎ সমাজ মানুষের কিভাবে প্রভাবিত করে বলতে সমাজের কি কি কর্তব্য রয়েছে, মানুষ কিভাবে সমাজকে উন্নতি করতে পারবে, জনগণের চাপে ব্যক্তি বিচার বৃদ্ধি, সমাজের আদর্শ, মূলনীতি, এগুলো এই সমাজ মনোবিজ্ঞানে আলোচনা করা হয়। এছাড়াও ব্যক্তি সামাজিক পরিবেশ এবং সামাজিক পরিবেশের উপর কাজ করা হয়। মানে ব্যক্তির উপর কিভাবে পরিবেশের সাফল্য হবে এবং পরিবেশ দ্বারা মানুষের কিভাবে উন্নয়ন হবে এটি কাজ করা হয়। ব্যক্তি ও তার সামাজিক আচরণ বিশ্লেষণ করাই এই শাখায় মূল উদ্দেশ্য। এক্ষেত্রে বিশেষ বিশেষ দিকগুলো হলো নেতৃত্ব, প্রচারণ, গুজব, সামাজিক শিক্ষা ও জনমত ইত্যাদি। এগুলো হলো সমাজ মনোবিজ্ঞানের অন্যতম টপিক ও মেন পয়েন্ট। এখন আমরা পড়ব এই অধ্যায়ের লাস্ট টপিক, শিশু বিকাশ মনোবিজ্ঞান, অস্বাভাবিক মনোবিজ্ঞান। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশু ও বিকাশ মনোবিজ্ঞান, চাইল্ড অ্যান্ড ডেভেলপমেন্ট সাইকোলজি। মানুষের দেহ, আচরণ, মননশীলতা, ক্রমবিকাশ সম্বন্ধে মনোবিজ্ঞানের যে শাখায় গবেষণা ও আলোচনা করা হয় সেটিকে বিকাশ সম্বন্ধী মনোবিজ্ঞান বলা হয়। মাতৃগর্ভে ভ্রূণের জন্ম মুহূর্ত থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত মনোবিজ্ঞানের বিভিন্ন স্তরে যেসব শারীরিক মানসিক পরিবর্তন ঘটে তা আলোচনা এই শাখায় বিষয়বস্তু। বয়োবৃদ্ধির সাথে সাথে শারীরিক ও মানসিক পরিবর্তনের ফলে শিশু শারীরিক ও পরিবর্তন ঘটে, শৈশব তা বেশি দ্রুত হয়। তাই মনোবিজ্ঞানে এই সময়ের বর্ধন ও বিকাশের আলোচনাকে শিশু মনোবিজ্ঞান বলে অভিহিত করেছেন। পিতামাতা ও শিক্ষকের জন্য শিশু মনোবিজ্ঞানের সবচেয়ে প্রয়োজন। শিশু মনোবিজ্ঞান থেকে জানা যায় শিশুকে কখন কোন বিষয়ে শিক্ষাদান করা উচিত, কী পদ্ধতিতে কী পরিবেশ শিক্ষাদান বেশি কার্যকর হতে পারে, কী কারণে শিশুর মানসিক উন্নতি বিকৃতি ও বিলম্বিত হয়, কী কী কারণে শিশুর মধ্যে উচ্ছৃঙ্খলা দেখা যায় ইত্যাদি। এক কথায় শিশু মনোবিজ্ঞান শিশুর শারীরিক, মানসিক, আবেগীয়, সামাজিক, নৈতিক বিকাশ ধারা সম্পর্কে গবেষণা করে নতুন নতুন তথ্য পরিবেশন করেন। শৈশবের পরে মৃত্যু পর্যন্ত জীবনের বিভিন্ন স্তরে যেমন কৈশোর, প্রাপ্তবয়স্ক, মধ্যবয়স্ক, বৃদ্ধবয়স্ক ইত্যাদি স্তরে যেসব শারীরিক মানসিক পরিবর্তন ঘটে সেগুলো বিকাশ মনোবিজ্ঞানের বিষয়বস্তু অন্তর্ভুক্ত। বিকাশ মনোবিজ্ঞানের মৌলিক গবেষণার মাধ্যমে তথ্য খুঁজে বের করা, তা বাস্তবায়নে প্রয়োগ করা, যাতে শিশুর ভবিষ্যৎ আলোচনা ও কর্মপ্রাপ্ত নির্ধারণে যথাযথ নির্দেশনা দেওয়া যেতে পারে। অস্বাভাবিক মনোবিজ্ঞান, অ্যাবনর্মাল সাইকোলজি। অস্বাভাবিক শব্দে ইংরেজি প্রতিশব্দ হলো অ্যাবনর্মাল। অ্যাড অর্থ
বহির্ভূত এবং নর্মাল অর্থ স্বাভাবিক। সুতরাং অভিধাবন অর্থে স্বভাব বহির্ভূত আচরণ হলো অস্বাভাবিক মনোবিজ্ঞানের মূল বিষয়। মানুষের আচরণ অস্বাভাবিক দিকগুলো পর্যবেক্ষণ করে বিজ্ঞানসম্মত উপায়ে বর্ণনা ও কোনো কিছুর নীতির উপর ভিত্তি করে এসব আচরণকে শ্রেণীবিন্যাস করা হয়। মনোবিজ্ঞানের এই শাখায় অ্যাবনর্মাল সাইকোলজি এর অন্তর্ভুক্ত বিষয় হচ্ছে কী কারণে অস্বাভাবিক আচরণ প্রভাব ঘটে এবং অস্বাভাবিক আচরণে শরীরবৃত্ত, মস্তিষ্কবৃত্ত ও সামাজিক কারণে ব্যাখ্যা ও বিশ্লেষণা বৈজ্ঞানিক পদ্ধতিতে এবং উপযুক্ত অভিক্ষার সাহায্যে অস্বাভাবিক আচরণ শনাক্ত করে তা সামাজিক ব্যবস্থা করা অ্যাবনর্মাল সাইকোলজি এর আওতাভুক্ত। মনোবিজ্ঞান প্রথম পত্রে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ভিতরে আমরা দেখতে পেলাম যে চারটি টপিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা বারবার এটি দেখবে, দরকার হলে 2 উইকস দিয়েও দেখবা। ক্লাসটি একটু বড় হলো, কিন্তু সব ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে বর্ণনা করা হয়েছে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।